তুষার, একেবারে বারবার আপনাকে এই কোশ্চেনটা করছে, মানে রনি ভাইকে এই কোশ্চেন করতে পারি না। আসলে এই যে আপনি বলছেন যে যারা একেবারে সিপিবি বলেন বা যারা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন সময় ন্যারেটিভ তৈরি করছে, তাদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর আপনি যে রাজনৈতিক দলের একটা নেতা, আপনাদের যে অবস্থান থাকার কথা, আপনারা তাদের সঙ্গে বসছেন ইয়েতে ঐকমত্য কমিশনে, এগুলোতে মানে আপনাদের পক্ষ থেকে? আমরা আমাদের রিজার্ভেশন জানিয়েছি, কিন্তু এইটা তো আপনার ঐকমত্য কমিশন এই মানে দলগুলোর সিলেকশন করেছে। আমি ওখানে দেখেছি এমন এমন দল, এই বাম বাদ দিলাম, আরও কিছু মানে এমন এমন দল, এমন এমন ব্যক্তি কমিশনে বসেছে, পুরো যে ন্যাশনাল আলোচনার যে গ্র্যাভিটি এটাই নষ্ট হয়েছে। কারণ এরা তো গণ অভ্যুত্থান কেন বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আশেপাশে কোথাও ত্রিসীমানায় ছিল না, কিন্তু আজকে শুধুমাত্র কোথাও কোনো একটা নির্বাচন কমিশনের তালিকা বা কিছু একটাতে তাদের একটা নাম ছিল, একটা সাইনবোর্ড সর্বস্ব দল, সে গিয়ে কমিশনে বসে রাষ্ট্রের অন্ন ধ্বংস করছে। এরকম আমি দেখেছি। আমি এটা চরম বিরক্ত হয়েছি এবং আমি এটা ইনফরমালি সংশ্লিষ্টদের বলেওছি, ঠিক আছে, যে এটা কি হচ্ছে। আচ্ছা, আর বামদের ব্যাপারে আমি এটা লাস্ট করি। আমার বাম বন্ধুরা আমাকে এই কারণে খুব অপছন্দ করে, কিন্তু সত্যিটা বলতে হবে যে একটা ছিল আওয়ামী লীগ আমলে আমরা বলতাম কি যে ফ্যাসিবাদী বাম, আর একটা হচ্ছে কি আপনার ডেমোক্রেটিক বাম, মানে যারা ফ্যাসিবাদ বিরোধী বাম। এখন এবং যারা কিছু কিছু আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের শেষ দিকে ছিল, ধরেন আমি 2 তারিখের গ্রহযাত্রা খুব বামরা এটা খুব সেলিব্রেট করে, আমিও ওই সময়কার পরিস্থিতি অনুযায়ী ওইটাতে ছিলাম শেষের দিকে। বাসায় এসে টেলিভিশনে এসে দেখি ওমা শাহবাগের যে চিহ্নিত যে ফেসগুলো, এরা হচ্ছে ওই মিছিলের সামনে। তা আই ফেল্ট আপনার মানে বিট্রেইড যে এই মিছিলে এরা কেন, এরা তো নিজেদেরকে এই ছবিটাই পরে দেখাবে, দেখো ভাই আমি ছিলাম। এখন এই যে 5 তারিখের পরে এই যে তথাকথিত ফ্যাসিবাদ বিরোধী বাম বাংলাদেশে, আমরা কিন্তু তাদের ক্যারেক্টার দেখে ফেলেছি। তাদের কেউ কেউ বলছে যে আওয়ামী লীগের মধ্যে যারা ভালো তাদেরকে, সেই বুদ্ধিজীবীদের এসে আওয়ামী লীগের সমালোচনা করে তারপর আবার একটা নতুন যাত্রা শুরু করতে হবে। এটাও তাদের থিঙ্কিং প্রসেস। একদম যারা মানে সবচেয়ে যারা আমরা যাদেরকে ফ্যাসিবাদ বিরোধী ভালো বাম বলি, তাদের হচ্ছে এই অবস্থা। ফলে আমি মনে করি বাংলাদেশের টোটাল লেফট, এবং এরা কীভাবে ভুলে যাবো যে এরা সুন্দরবন আন্দোলনটা যেটা ছিল ভারত বিরোধিতার একটা খুব দারুণ একটা জায়গা, সুন্দরবন আন্দোলনের মধ্য দিয়ে এরা যখনই বিএনপি বলেছে যে আমরা এই আন্দোলনে আসতে চাই, তখন এরা আন্দোলন প্যাক আপ করেছে আমাদের চোখের সামনে। এবং ওই সময় তো আপনি লেফট রিকনফিগারেশন করতে পারতেন এই মুভমেন্টের মধ্য দিয়ে। নতুন যারা এসছে আবার রাজনীতিরা, এই সিপিবি বাসদ এগুলো সব ভেঙে টেঙে দিয়ে ওইখানকার ছেলে মেয়েদের নিয়ে আপনি নতুন করে একটা ডেমোক্রেটিক লেফট বা অ্যান্টি ফ্যাসিস্ট লেফট পলিটিক্স তখন শুরু করা যেত। যখনই এটা ওই রকম একটা অবস্থায় যাওয়া শুরু হয়েছে, তখনই তারা আন্দোলন প্যাক আপ করেছে আমাদের চোখের সামনে। এবং বিএনপি যখন বলছে যে আপনার ফুলবাড়ি আন্দোলনে আপনি আওয়ামী লীগের সাথে করলে আপনার সমস্যা হয় না বিএনপি আমলে, হ্যাঁ, আর এখানে সুন্দরবন আন্দোলনে বিএনপি বলেছে যে আমরাও চাই আসতে, আপনি তাদেরকে বলতেন যে আপনি আলাদাভাবে মাঠে নামেন, আমরা প্যারালালি নামি, এটাও আপনি বলেন না, আপনি আন্দোলনটা প্যাক আপ করে ফেলছেন একদম আমাদের চোখের সামনে, ঠিক আছে। তো এদেরকে তো তাই এখন গণ অভ্যুত্থানের পরে, গণ অভ্যুত্থান যখন সম্পূর্ণ একটা নতুন শক্তির ইয়েতে হয়েছে, এখানে নতুন কতগুলো শক্তি, এদের বামদের এখনকার যে ইনসিকিউরিটির এক কথায় যদি বলি, তাদের ধারণা যে ইতিহাস তাদের, আন্দোলন এগুলো সবই তাদের করার কথা, কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে তারা এগুলো নেতৃত্ব দেয় নাই। ফলে এখন যখন অন্যদেরকে তারা নেতৃত্ব দিতে দেখছে, তাদের একটা গভীর ট্রমা শুরু হয়েছে এবং এইখান থেকেই তারা সমস্ত কথাবার্তা বলে। ফলে এরাই কিন্তু, এদের মধ্যে দিয়ে কিন্তু এখন ফ্যাসিস্ট আইডিওলজি, মানে একটা নিরপেক্ষতার নাম ধরে নতুন করে আবার মানে এখানে আসার সুযোগ আছে। এই কারণে আমাদের এগুলোকে মানে ব্যাপকভাবে আপনার মানে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার যে এই যে লেফটদের মধ্যে যে আনকনশাস, আওয়ামী আনকনশাস, এইটাকে আমরা কিভাবে ধরেন চিহ্নিত করবো এবং এটাকে মোকাবেলা করার রাস্তা কী। আমাদের তো সব 5 তারিখের পরে বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্ট সবাই বিভিন্ন দলীয় ব্লকে ঢুকে গেছে, এটা একটা ক্ষতি হয়েছে আমাদের উচিত হচ্ছে মানে কিছু আগের মতো যারা সমাজের বিবেক হিসেবে কথা বলবে, যেটা বাংলাদেশের জনগণের পক্ষে, এরকম লোক কিন্তু কমে যাচ্ছে। তো সেইখানে এই বামদেরকে আপনার তাদের যে একদম গোড়ার মধ্যে, কারণ এদের ঐক্যটা কোথায় এটা বলে আমি শেষ করি, ঐক্যটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদে, যেটা 200 বছরে আপনার কলোনিয়াল যে ইডিওলজি বাংলাদেশে, হ্যাঁ, এরা কিন্তু অনেকে জানে না যে তাদের কথাটা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। এটা আহমদ সাহেব বহু আগে বলছিলেন যে আওয়ামী লীগের, আপনি বললেন না একটু আগে যে আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা তো আসলে আওয়ামী লীগের বুদ্ধিজীবী না, বলছে এরা হলো সব ভাড়া করে নিয়ে আসছে গোল দেওয়ার জন্য, সব বামে ইন্টার্ন করে আসে, তারপরে এসে আওয়ামী লীগ হয়, ঠিক আছে, ইন্টার্নশিপ করে বামে, তারপর গিয়ে এখানে এসে আওয়ামী লীগের চেয়ে বেশি আওয়ামী লীগ, ধরেন আপনি মুজাহিদ ইসলাম সেলিম কিংবা এম আকাশ, এরা যেভাবে আপনার ধরেন এম আকাশ সেদিন বললো না, প্রকাশ্যে বাংলাদেশে বলতেছে, কোনো বাম প্রতিবাদ করে নাই যে আমরা তো প্রতারিত হয়েছি, ছেলেমেয়েরা প্রতারিত হয়েছে, আমরা নাকি প্রতারিত হয়েছি। আমরা যদি এর চেয়ে খারাপ অবস্থায় যাই তবু বলবো যে 5 অগাস্টে আমরা যেটা করেছি এটা হিস্টোরিক, এইটা কোনোদিন আমাদের কাছ থেকে কেউ নিতে পারবে না। আমরা যদি পারফেক্ট বাংলাদেশ যেটা চাচ্ছি সেটা যদি আমরা কিছু কমও করতে পারি, তবু কিন্তু আমাদের 5 তারিখের অর্জন নিয়ে আমাদের কোনো একেবারে শেষ। রনিবার আপনাকে প্রশ্নই করবো না, আপনি বলেন। দুইটা জিনিস, একটা হলো যে দেখেন এই যে 18 সালের ইলেকশনের পরে ফ্যাসিবাদের প্রশ্নে সমাজকে আমাদেরকে নতুন করে রিডিফাইন করতে হবে, এই প্রস্তাবনা আমি দিলাম। দেওয়ার পর আমি বিএনপির সাথে একটা ইতিহাসের ব্যাপার আলাপ করি আর কি। আমি প্রস্তাবনা দিলাম যে তাহলে আমরা বামদেরকে প্রস্তাবনা দিই যে এখানে শ্রেণী প্রশ্ন প্রধান না, ফ্যাসিবাদের প্রশ্নে আপনি
আমরা নতুন করে জাতীয় ঐক্য করব। তো বললো যে না আমরা তো আসবে না আওয়ামী লীগের বিরুদ্ধে, আমাকে না কেউ না কেউ আসবে। তখন আমি নিজে গিয়ে পার্টির অনুমতি সাপেক্ষে আমি নিজে আমাকে পাঠানো যে তুমি পারলে যাও, আসবে না। আমি নিজে গিয়ে কথা বললাম। তখন সাইফুল হক সাহেব উনি ওই যে বাম জোটের যে দিতে বললাম দেখেন এখন এখানে শ্রেণী প্রশ্ন প্রধান না, প্রধান হলো ফ্যাসিবাদের পক্ষে না বিপক্ষে। তারপরে আপনারা জানেন যে যোগপথ আন্দোলনের ওই মোর্চা ওই ঐক্য হলো, কিন্তু এই প্রস্তাবনাটা কিন্তু আমাদের তরফ থেকে দেওয়া হয়েছিল। আমি নিজে গেছি এটা নিয়ে, কিন্তু আমাকে সবসময় শাহবাগী এই লোকগুলো জঙ্গি জামাত না কি না বলছে, কিন্তু বামদেরকে একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমি এই কথাটা কখনো বলি নাই, আজকে বললাম। এটা প্রথম প্রস্তাবনা নিয়ে আমি গেছিলাম 18 ইলেকশন পরে, কোভিডের আগে। এটা ঘটনা গড়াইছে অনেক পরে, কোভিড আসলো, আন্দোলন গড়াইতে গড়াইতে পরে আর আমি এটা কিছু করি নাই। এই পলিটিক্যাল পার্টিগুলো পরে আমি টিভিতে খবর দেখছি শুধু। এখন দেখেন তো এই যে জিনিসটা বললো বামরা কেন এটা ছাড়তে পারে না, এটা গোড়াটা হলো বাঙালি জাতীয়তাবাদী আইডিয়াটা একটা ট্রাইবাল আইডিয়া। আমাদের এই জন্য বাংলাদেশি পরিচয়টা এটা আমাদের সভ্যতাগত পরিচয়। এখানে বাঙালি থাকবে, চাকমা থাকবে, মারমা থাকবে, হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই থাকবে। এই জন্যই তো আমরা নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্রের কথা বলছি। এই নাগরিক ভিত্তিক রাষ্ট্রের প্রধান অন্তরায় হলো যারা ইডিওলজিক্যালি নিজেদেরকে সুপ্রিম মনে করে, এবং যারা নিজেদেরকে ইডিওলজিক্যালি সুপ্রিম মনে করে ওরা সমস্ত কিছু লিড দিবে। অন্য কেউ নিয়ে গেলে একটা ইগোসেন্ট্রিক জায়গা থেকে ও আর মানতে পারে না, মনে করার দখল হয়ে যাচ্ছে। এই যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী মডার্ন ইগো, সেটা দিয়ে কখনো একটা কমিউনিটি তৈরি করা যায় না। এই জন্য আমি বলতেছি এখানকার ফ্যাসিবাদী বামপন্থা বাঙালি জাতীয়তাবাদী যেটা হিন্দুত্ববাদ থেকে আসছে, এইটাকে যদি আপনি ডেমোক্রেটিক রূপান্তরে না আনতে পারেন, বাংলাদেশে আওয়ামী প্রশ্ন দূর হবে না, বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর হবে না। আপনি যদি একটা গণতান্ত্রিক বাংলাদেশ চান, তার জন্য তো গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণ করতে হবে, এবং এই গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণের প্রধান অন্তরায় হলো এই ফ্যাসিবাদ। ধন্যবাদ রনি ভাই, শেষ করবো আজ এখানে। ধন্যবাদ রনি ভাই, ধন্যবাদ তুষার। দর্শক, আজ এখানেই শেষ করছি সোনালী লাইভ ইন্স্যুরেন্স সংবাদ সংলাপ। আশা করছি আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।